80,000 টিয়ার শেল, 60,000 রাবার বুলেট, 15,000 শটগানের গুলি এবং 12,000 সাউন্ড গ্রেনেড। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অপারেশন সিকিউর সাপ্লাতে নিজ দেশের মানুষের উপর এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নির্দেশনায় এইসব ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই আন্দোলন গড়ে উঠেছিল কিভাবে, উদ্দেশ্য কি ছিল, কেনই বা পূর্বের রেজিমকে এভাবে আন্দোলনকে দমন করতে হয়েছিল, সবকিছুর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। এই বিষয়ে জানার জন্য সময়ের অনেকটা পেছনে যেতে হবে। সাল 2013, ফেব্রুয়ারির 5 তারিখ সকালে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায়ে সন্তুষ্ট না হয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে সেদিন বিকালে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট শাহবাগে জড়ো হয়, আন্দোলন শুরু করে এবং রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। প্রথম দিকে আন্দোলনের কোনো নেতাই ছিল না, বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগেই ব্যানার ফেস্টুন লেখা হয়েছিল। অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এর সাথে বেশি সম্পৃক্ত ছিল। এদের মধ্যে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীদের পদচারণা ছিল বেশি। খুব দ্রুতই এর সাথে জড়িত হয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ঘটনাচক্রে ইমরান এইচ সরকার দৃশ্যপটের সামনে চলে আসেন। এক পর্যায়ে তাকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বানানো হয়। এই গণজাগরণ মঞ্চ থেকে কিছু ব্লগার উঠে আসে যারা প্রতিনিয়ত ইসলামকে অবমাননা, নবীকে নিয়ে কটূক্তি করে আসছিল। এই গণজাগরণ মঞ্চ থেকে প্রতিনিয়ত নতুন নতুন নাস্তিক বের হচ্ছিল, যাদের কাজই ছিল ইসলাম বিদ্বেষী কথা বলা এবং অবমাননা করা। শুরু থেকে এইসবের তীব্র বিরোধিতা করে আসছিল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। কিন্তু সরকার থেকে আশানুরূপ ফল না আসায় 2013 সালের 5ই মে দলটি আন্দোলনে ডাক দিয়ে বসে। হেফাজতে ইসলামের ডাকে সাড়া দিতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় হাজার হাজার মুসল্লি। 5ই মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বাইতুল মুকাররম মসজিদের দিকে অগ্রসর হতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে একটি মোনাজাতের আয়োজন করা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেফাজতে ইসলামকে বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশের অনুমোদন দেয়। অথচ সমাবেশ শুরুর পূর্বেই হেফাজতের কর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলা করে বসে তৎকালীন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। আল্লামা বাবুনগরীর ভাষ্যমতে সন্ধ্যার পূর্বেই আওয়ামী সন্ত্রাসীদের হাতে হেফাজতে ইসলামের 20 জনের উপর নিহত হয়। তাদের দেওয়া টাইমের ভিতরে আমাদের 20 জনের মতো মানুষকে তারা নিহত করেছে। যেখানে আমাদের এত নেতাকর্মী শহীদ হয়, নিহত হয়, তাদের রক্তের বদলায় সেই প্রতিবাদে আমরা কি একটা রাত অবস্থান করতে পারি না? কিন্তু সরকার থেকে বলা হয় সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা কেবল 11। সেই দিন শাহবাগে গণজাগরণ মঞ্চ আন্দোলন করছিল, অথচ হামলা হলো শুধু হেফাজতে ইসলামের উপর। দিনের হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ সন্ধ্যার পর শাপলা চত্বরে জড়ো হতে থাকে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা প্ল্যান করতে থাকে কিভাবে এই আন্দোলনকে একটি রণক্ষেত্রে পরিণত করা যায়। হত্যাযজ্ঞের মূল খেলা শুরু হয় রাতের আধারে, রাত 8:30। নিরীহ মুসলিমদের উপর আক্রমণ চালায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে অন স্পট 7 জন প্রাণ হারায়। রাত 11টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে যায় পুলিশের। তবে তাদের মূল অভিযান শুরু হয় রাত 12টার পর। কোনো প্রকার ওয়ার্নিং বা নিষেধাজ্ঞা জারি করা ছাড়াই রাতের আধারে ঘুমন্ত মুসল্লির উপর হামলা চালায় সরকারের পুলিশ বাহিনী। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে পুলিশ, র্যাব, বিজিবির যৌথ বাহিনী বিভিন্ন দিক থেকে অতর্কিত হামলা চালায়। আর এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ফ্লাশ আউট। হাজার হাজার নিরীহ মানুষের উপর নেমে আসে কালো ছায়া। নির্বিচারে গুলি চালানো হয় মানুষের উপর, আর পরে নাম দেওয়া হয় রং লাগিয়ে শুয়ে থাকার। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। অপারেশন ফ্লাশ আউট শুরুর পূর্বেই সকল মিডিয়াকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই অভিযানে র্যাবের সদস্য সংখ্যা ছিল প্রায় 1300 জন, পুলিশের ছিল 5712 জন, আর বিজিবি ছিল 18 প্লাটুন। তাছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পিলখানায় প্রস্তুত রাখা হয় বিজিবির আরও 10 প্লাটুন সদস্য। হামলা রোধ করতে সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে থাকে বিজিবি ও র্যাব। সিদ্ধান্ত অনুযায়ী রাত 2:31 অভিযান শুরু করা হয়। প্রথমে পুলিশের 2টি এপিসিকে সামনে রাখা হয়, তারপর র্যাব ও পুলিশ ফায়ার করতে করতে সামনের দিকে অগ্রসর হতে থাকে। টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু হয়। এই সময় হেফাজতের মাইকে ঘোষণা দেওয়া হয় কোনো কর্মী শাপলা চত্বর ছাড়বে না। অল্প সময়ের মধ্যে মঞ্চ লক্ষ্য করে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। একই সঙ্গে রাবার বুলেট, কাঁদানো গ্যাস ও শটগানের গুলির প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মতিঝিল সহ আশেপাশের এলাকা।
গুলি ও সাউন্ড গ্রেনেডের তুপের মুখে মঞ্চ ছাড়তে শুরু করে হেফাজতের সদস্যরা। কেউ চলে যায় সোনালী ব্যাংকের ভিতরে, কেউ পাশের ভবনে, কেউ বা অলিগলিতে। হেফাজতের হাত থেকে নিজেদের রক্ষা করতে র্যাব বা পুলিশের পরনে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। অভিযানের সময় প্রস্তুত ছিল ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও কয়েকটি অ্যাম্বুলেন্স। 40 মিনিটের মধ্যেই পুরো শাপলা চত্বর নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। কিন্তু পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযান শেষ হয় ভোর 5:30টার দিকে। অভিযান শুরুর পর থেকেই কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। বিজিবি ও র্যাব মহাপরিচালকও তার বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে ওয়্যারলেসে দফায় দফায় কথা বলেন। যখন অপারেশন শুরু হয়, টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার রিপোর্টার ও ক্যামেরাম্যানরা ছিলেন অনেক আতঙ্কে। তাদেরকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে নিয়ে রাখা হয়। তাছাড়া অভিযান শুরু হওয়ার পর হামলার ভয়ে অনেকেই সামনের দিকে অগ্রসর হওয়ার কথা চিন্তাও করেনি। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক টিভি ও দিগন্ত টিভি সরাসরি সম্প্রচার শুরু করলে সরকার পক্ষ থেকে 5 ও 6 মে চ্যানেল দুটির সকল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। রক্তক্ষয়ী সাঁড়াশি আক্রমণের পর বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা হেফাজত কর্মীদের খুঁজে খুঁজে বের করে গুলি করে পুলিশ ও র্যাব সদস্যরা। হাজার হাজার হতাহতের মধ্যে নিহতদের লাশ আইন শৃঙ্খলার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাকে করে সরিয়ে ফেলা হয়। সিটি কর্পোরেশনের সুইপার ও ফায়ার ব্রিগেডের হোস পাইপ দিয়ে রাস্তায় জমে থাকা রক্ত পরিষ্কার করে সব সাফ করা হয়। এই বর্বরচিত হত্যার পর হিউম্যান রাইটস ওয়াচকে বলতে দেখা যায়, হেফাজতে ইসলামের শহীদদের তালিকাবদ্ধ করতে চাইলেও সরকারের বারবার বাধার সম্মুখীন হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ থেকে আরও জানা যায়, হেফাজতের সদস্যরা আত্মসমর্পণ করার পরও যৌথ বাহিনীর সদস্যরা খুব কাছ থেকে তাদের উপর গুলি চালিয়েছিল। এমন অনেক ছবি ও ভিডিওতে দেখা যায় পুলিশ বাহিনীরা গুরুতর আহত ব্যক্তির উপর নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। সেই রাতে যৌথ বাহিনী ছাড়াও বিশেষ সাদা পোশাক পরিহিত একদল মানুষদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, যারা হেফাজতের উপর হামলা চালিয়েছিল। মানবাধিকার সংস্থা অধিকারের মতে এই আন্দোলনে অনেক কওমি মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্ররাও যোগ দেয়। এদের মধ্যে প্রায় 60% ছিল এতিম। এতিম হওয়ার কারণে তাদের লাশ খোঁজার মানুষ পর্যন্ত ছিল না। নিহতের সংখ্যা লুকানোর জন্য শুরু থেকেই তৎপর ছিল সরকার দলীয় লোকেরা। 21 টিভির একজন ক্যামেরাম্যান জানিয়েছিল লাশের সংখ্যা হবে প্রায় 2500। এমনকি 5 ট্রাক লাশ যেতে তিনি নিজের চোখে দেখেছেন। এ সময় ভিডিও করার কারণে তাকে ও তার সহকর্মীকে মারধর করে 21 টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করে র্যাব। সময় টিভির কাছে লাশ বোঝাই ট্রাকগুলোর ছবি পর্যন্ত আছে। বেসরকারি হিসাব মতে 25 ট্রাক লাশ নিয়ে যাওয়া হয় মাতোয়াইলের দিকে, 16 ট্রাক লাশ যায় পিলখানায়। আল জাজিরা ও দ্য ইকোনমিস্টের মতে সেই রাতে শহীদ হন অন্তত 50 জন। আল জাজিরার রিপোর্টে একজন সরকারি গোরস্থানের কবর খননকারীর রিপোর্ট নেওয়া হয়। তার ভাষ্যমতে সেই রাতে সে একাই 14 জনকে কবর দিয়েছিল, যারা সবাই দাড়ি টুপিওয়ালা ছিল। গোপনে ধারণকৃত এক ভিডিওতে এক পুলিশ কর্মকর্তার কথা শুনলে বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার কথা। কতটা ভয়ঙ্কর ছিল সেই রাত। আরো অনেক কেমন মারা গেছে রাত্রেবেলায় তো অন্ধকারের মধ্যে কোনো মিডিয়া নাই, সব অফ। প্রত্যেক জায়গায় মিডিয়া অফ করে ভাই কেন হয় যায়, প্রত্যেক জায়গায় মিডিয়া অফ করে মিডিয়ার বাইরে হাত বাইরে দোকান। আমি হচ্ছে 500 মারা গেছি। 400 করে সমস্যা খারাপ লাগে না ভাই আপনাদের? হ্যাঁ খারাপ লাগে না? তখন আমাদের ক্যামেরা তখন ঠিক আছে আর বলবো বলে সিস্টেমটা হয়ে গেছে ঠিক এরকম অবশ্যই আমার বিশ্বাস। হাসিনার সাইকোপ্যাথ বাহিনী এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তারা মানুষ মারাকে ডাল ভাত ভাবত। একই প্রকার মৃত্যুর মিছিল আমরা 24-এর গণ অভ্যুত্থানেও দেখতে পেয়েছি। নির্বিচারে তারা মানুষের উপর গুলি চালিয়েছিল। সবগুলো নিউজ পোর্টাল ঘাটাঘাটি করার পর যা মনে হলো, তাতে মৃতের সংখ্যা 1000-এর উপরে না হলেও কোনোভাবেই 500-এর কম হবে না। এই ভিডিও বানানোর পূর্বে আমার সাথে কথা হয় ওই রাতে শাপলা চত্বরে উপস্থিত থাকা একজন ব্যক্তির সাথে। তার কথা অনুযায়ী পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল যে তিনি ম্যানহোল দিয়ে ঢুকে 3 কিলোমিটারের মতো হেঁটে বের হয়েছিলেন। ওনার ভাষ্যমতে ওই রাতে পুলিশ যাকে সামনে পেয়েছে তার উপর গুলি চালিয়েছে, রাবার বুলেট না, অ্যাকচুয়াল বুলেট। এই বর্বরচিত গণহত্যার দায়িত্ব স্বীকার করেনি সরকার, বরং প্রেস নোট দিয়ে অবৈধ সমাবেশের জন্য হেফাজতকে দায়ী করেছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সময় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, এমনকি কোনো প্রাণহানিও ঘটেনি। সরকার পতন না ঘটলে এই ভিডিও হয়তো বানানো সম্ভব হয়ে উঠত না।